আসসালামু আলাইকুম, আমি দিনা। আমার ক্লাস ফ্রেন্ড যখন কলেজ ফ্রেন্ড যখন আমাকে ফোন দিল, ও আমার থেকে সব কিছু জেনে গেছে। আমার মা ওকে ফোন দিতে বলছে আমার কাছে, আমার মনের মধ্যে কী চলতেছে, আমি তো কারোর সঙ্গে কথা বলছি না, কিংবা আমি ভিতরে ভিতরে কী প্ল্যান করতেছি তা জানার জন্য আমার মা ওকে প্ল্যান করে ফোন দেয়াইছে যে হ্যাঁ তুমি একটু ওকে ফোন দাও, কী হয়েছে, চিন্তা করতেছে কোনো খারাপ কিছু হইলে তো আমাদের মান সম্মান সব চলে যাবে, তো একটু থেকে একটু জানো শুনো কি বলে ও। তারপরে আমার থেকে সব জানার পরে ও রেখে দিল, ও আমাকে বুঝতেও দেয় নাই যে ওইগুলা নিয়ে মাকে বলবে কিংবা ওর সঙ্গে মার যোগাযোগ হইতেছে, ওইগুলো আমাকে কোনো কিছুই বলে নাই। সেইখান থেকে আমি আর যাকে ওর রেগুলার যেভাবে ফোন দেয়, টিচার খোঁজখবর নিতে বলছে দেখে ও ফোন দিছে, সেটা ভেবেই আমি রেখে দিলাম। তো পরবর্তীতে মাকে সেটা জানাইছে যে আমরা পালায়ে যাব, এটা কনফার্ম। আর হলো মানে যে কোনো সময় সুযোগ পেলেই আমি বাসা থেকে বের হয়ে যাব। ওই দিক থেকে আমার বয়ফ্রেন্ড রেডি হয়ে আছে যে আমরা যে কোনো সময় পালায়ে যাই, বিয়ে করবো। এটাও আমার মা শুনতে পাইছে ওর থেকে। পরে ওর থেকে ফোন রেখে দিয়ে মানে আমি ওর সঙ্গে যে যোগাযোগ হয়েছে কিংবা মা যে জানতে পারছে, এটা আমাকে আর বুঝতে দেয় নাই কিংবা আমাকে জিজ্ঞেসও করে নাই যে তুমি কি এরকম কিছু করবা কিংবা কিছু এরকম, আমাকে কিছুই করতে দেয় নাই। আরও বেশি কড়াকড়ি করে ফেলছে, একদম আমার বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিছে। মা সারাক্ষণ আমার রুমে বসে থাকে, আমি টয়লেটে গেলে মা ওখানে বাহিরে দাঁড়ায় থাকে, এতক্ষণ কী করতেছ, তাড়াতাড়ি বের হও। মানে আমাকে একা কোনোভাবেই ছাড়তেছে না, এরকম অবস্থা। মানে শুধু রান্না বান্না যখন হয়তোবা বুয়া আসে, কাজের লোক এসে রান্নাবান্না যতটুকু করার আধা ঘন্টা ততক্ষণ বলবে যে তুমি এখানে বসে বসো, আমার সামনে বসে বসে পড়ো, কোনো কোথাও যাবা না। মানে এ কী ভাই, মানে আমার নিজেরও তো একটু চলাফেরা পার্সোনাল সময় আছে না। আমি শুইলে আমার সাথে ঘুমাবে, আমার একই বিছানায় ঘুমাবে। তো সব কিছু মা এত কড়াকড়ি করে ফেলছে আমার সাথে, মানে আমি যে পরবর্তীতে কোনো কিছু করব, আমার সেই সময়টা আমি পাচ্ছিলাম না। এভাবে করতে করতে প্রায় মা আমাকে 3 মাস আমাকে এভাবে দেখে রাখছে, অনেকটা সময়। তো পরে অনেক দিন আমি কলেজে যাই না দেখে মা কলেজ থেকে এবার ফোন আসছে যে আমি যাচ্ছি না এখনো। পরবর্তীতে মা দেখলো যে সামনে পরীক্ষাও চলতে আসতেছে, ইন্টারের টেস্ট পরীক্ষা চলে আসতেছে। পরবর্তীতে মা এবার কলেজে নেওয়া শুরু করলো। টেস্ট পরীক্ষা দিলাম, যে আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট খুবই খারাপ আসছে, মানে একদম টেনে টুনে পাস যাকে বলে। আমি এত খারাপ স্টুডেন্ট কখনোই ছিলাম না। তো সেখান থেকে টেনে টুনে পাস মানে কি। পরে আমার বাবার রেজাল্ট দেখে তো আমার বাবা একেবারে অবাক হয়ে গেছে, কি হইতেছে এটা, এখন আর পরীক্ষার কয়দিনই বাকি আছে, তুমি এখনই যদি এরকম রেজাল্ট আনো তাহলে পরীক্ষার রেজাল্ট কেমন আসবে। পরে চিন্তা করলাম যে এরও এত কিছু করে হইল কি আমার সাথে, শুধু আমি আমার রেজাল্ট খারাপ আসতেছে, পড়াশোনা যদি না থাকে, সবার একটা প্রেস্টিজ আছে যে বাবা মা এত পড়াশোনা জানা, সেখানে যদি আমার নিজের পড়াশোনা না থাকে, হয়তোবা তখন আল্লাহর রহমত পড়ছে যে নিজের মধ্যে বিবেকটুকু বুদ্ধিটুকু আসছে। এখন মাথা থেকে সব কিছু বাদ দিয়ে দিছি, যে ওকে নিয়ে চিন্তা করা কিংবা ওর সঙ্গে আমি এখন পালায়ে যাব, ওগুলা মাথা থেকে এখন বের হয়ে গেছে। এর মধ্যে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিতেছে, সে কলেজ ফ্রেন্ডটাও আমাকে ফোন দিতেছে। কলেজে কিন্তু দেখা হয়েছে ওর সাথে, আমার ক্লাস ফ্রেন্ডের সাথে, ও কলেজের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, কিন্তু তারপরও আমাকে সন্ধ্যার পরে অথবা ঈশা নামাজের পরে ও আমাকে ফোন দেওয়ার পরে মানে আমার মনে এটা কেনই জানে নাই আল্লাহই জানে, বাকিটা জানি না। তো আমাকে ফোন দেয়, কি রে কেমন আছিস, কেমন গেলো কলেজটা, তো এখন তো সুন্দর করে ক্লাস করতেছিস, পড়ার রেজাল্ট এত খারাপ হইলো, এগুলো হাবিজাবি জিজ্ঞেস করে। এগুলো কিন্তু ওর সঙ্গে আমার এইসব বিষয় নিয়ে কলেজেও কথা হয়েছে। তো ওর যে ইন্টেনশন আমার থেকে কি হচ্ছে আমার মনের ভিতরে, এটা জানা, তো সেটা তো আর আমি বুঝতে পারি নাই। পরবর্তীতেও আমার থেকে ফোনটা মানে আমাকে জিজ্ঞেস করলো তুই এখন কী ভাবতেছিস, কিংবা পড়াশোনা তো এখন ঠিক করে করবি, তোর বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ আছে কি না, দেখা হয় কি না, এগুলো জিজ্ঞেস করতেছে। তো আমি বললাম যে ওর সঙ্গে আমার যোগাযোগ হয় না, এখন এটা মাথা থেকে বের করে ফেলছি যে না, এটা নিয়ে এখন চিন্তা ভাবনা করবো না, কিংবা ওর সঙ্গে বিয়ে করব কিংবা পালায় যাবো, এখন এটা মাথা থেকে বের করে ফেলছি। আগে রেজাল্টটা বের হোক, ফাইনাল পরীক্ষাটা দিয়ে নিই। এখন এই রেজাল্টটা তো খুব খারাপ আসছে, তো পরীক্ষাটা শেষ হোক, পরীক্ষাটা শেষ হলে তারপর আবার যোগাযোগ করব কিংবা আবার নতুন করে চিন্তা ভাবনা করব, এখন আর কোনো এটা নিয়ে চিন্তা ভাবনা নেই। তো এটা আমি ওকে বলে রেখে দেওয়ার পরে ও আমার মাকে জানাইছে যে আমি এই বিষয়টা নিয়ে এখন একটু স্থির আছি, কিংবা কোনো কিছু চিন্তা করতেছি না যে চলে যাব কিংবা কোথাও কিছু করব, এটা করতেছি না।
বলার পরে মা একটু স্থির হইলো যে না, হয়তো মেয়ের মাথা থেকে ভূত না নেমে গেছে, যে মেয়েটার এখন আর করবে না। তো মা একটু লুজ দিল, কিন্তু নিজের মধ্যে যে ওইটা জিনিসটা ঢুকাইছি যে এখন আর অন্য কোনো দিকে মনোযোগ দিব না, পরীক্ষাটা আসতেছে, মাঝখানে আর 2-3 মাস আছে, এই সময়টা একদম ভালো করে পড়াশোনা করলাম। এত ভালো পড়াশোনা করছে, আমার পরীক্ষার রেজাল্ট খুবই ভালো আসছে, খুবই ভালো আসছে। সেখান থেকে মাও খুশি, বাবাও খুশি, যে যেখানে টেস্টে একদম 10-8 পাস করছে, সেখান থেকে একটা ভালো রেজাল্ট ওনারা দেখতে পাইছে, তো খুব খুশি হয়েছে। এখন তো মোটামুটি স্থির, পরে যখন আস্তে আস্তে একটু স্থির হইলাম, আমি ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য মা কোচিংয়ে ভর্তি করাইলো, ওখানে গেছি। যাওয়ার পরে এখন তো মা এখনও আমাকে ফোন দেয় নাই, তখন আমাকে ফোন দেওয়া হয় নাই আমাকে। তো ভার্সিটিতে ভর্তি কোচিং করার জন্য অনেক কোচিং করলাম। কোচিংয়ে করার সময় ওখানেও নতুন নতুন ফ্রেন্ড অথবা কারোর থেকে যোগাযোগ, ফোন নিয়ে যখন আমি ওকে ফোন দিলাম, ও ফোন হয়তোবা আমি ফোন দিলে ও ফোন ধরে, আবার কোনো দিন ধরে না। আমার মনে হচ্ছে যেন ও আমাকে অ্যাভয়েড করছে। তো একদিন আমাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে অ্যাভয়েড করতেছো? বল যে না না, তোমাকে অ্যাভয়েড করবো কেন, আমি একটু বিজি আছি এই কাজে সেই কাজে, বাহানা দেখায়। কিন্তু সে এখন টিউশনি পড়ানো বন্ধ করে দিছে, কিন্তু চাকরি করতেছে আর কি। তো হয়তোবা আমি ভাবলাম যে হয়তোবা সে চাকরিতে ঢুকছে, নতুন নতুন চাকরিতে ঢুকছে। আমি এর মধ্যে যে তার সঙ্গে কী হয়েছে না হয়েছে আমি কোনো কিছুই জানি না। পরে যখন ওর সঙ্গে 2-3 দিন কথা বললাম, ও চাকরিতে ব্যস্ত, তো আমি একদিন চেপেই ধরলাম, ফোনেই মধ্যেই আমি কোচিং করতে যাই, তো একজনের থেকে ফোন নিয়ে ওকে ফোন দিলাম, তুমি কি আমার সাথে রিলেশন কন্টিনিউ করতে চাচ্ছ না? পরে ও আমাকে বললো যে তোমার সঙ্গে আমি রিলেশন কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ তোমার ভাই আমাকে থ্রেট দিছে, এরকম কিছু একটা বললো। আমার ভাই তাকে অনেক বকাঝকা করছে, আমার এলাকার অনেক ভাই ব্রাদার্সদের নিয়ে অনেক করছে, থ্রেট দিছে, এলাকায় থাকতে দিবে না, এই সেই অনেক কিছু করছে। সে ভয় পেয়ে সে এখন আমার সাথে কন্টিনিউ করতে চাচ্ছে না। পরে আমি বললাম যে আমার ভাই তো এরকম, তুমি তো আগেই জানতা, তো সব কিছু জেনেই তো আমরা সম্পর্কে আগাইছি, তাই না? তো এখন তুমি কি আমার সাথে কন্টিনিউ করবে না? এটা বরাবরে বলে যে না, আমি এখন এটাতে থাকতে চাচ্ছি না। পরে আমি নিজে চিন্তা করলাম যে মানে ভালোবাসা তো একদম পিওর হবে, তাই না? আমি তো আমার এত ভালো কন্ডিশন ফ্যামিলি রেখে আমি তোমার এই পরিস্থিতি দেখে তো আমি রাজি হয়েছি, তাই না? তুমি এতটুকু, আমার ভাই তো বকবেই, কিংবা তা মানে এটা তো নর্মাল, তাই না? আমাদের ফ্যামিলি সমাজে তো এটা নর্মাল যে ছেলের অবস্থা যদি খারাপ হয়, মেয়ের অবস্থা যদি ভালো হয়, তাহলে ওখানে বিয়ে দিতে চায় না। কেন? কে যে যাবে নিজের সন্তানকে খারাপ জায়গায় বিয়ে দিতে কিংবা একটা খারাপ পরিবেশে পাঠাতে? কেউ, কোনো বাবা মাই চাইবে না। তো সেখান থেকে তুমি তো আমার যদি ভালোবেসে থাকো যে কোনো পরিস্থিতিতে, আমি যখন থাকতে রাজি হয়েছি, তুমি এতটুকু জিনিস যদি স্যাক্রিফাইস না করতে পারো, তাহলে তুমি কে ভাই? মানে তোমার সঙ্গে আমি থাকবোই বা কেন? তখন মাথায় এটা চলে আসলো যে মানে ও কি তাহলে ভয় পেয়ে সারাদিন, তবু আমি অনেক ভরসা দিচ্ছি, মানে ওকে তো আমি একদম খুব ভালো বাসছি, নিজের একদম কি বলবো ফার্স্ট লাভ যাকে বলে, খুব ভালোবেসে ফেলছি ওকে। তো খুব কষ্ট হয়েছিল ও যেদিন বলছে যে না, সে থাকতে পারবে না কিংবা এরকম কিছু, সেদিন সারা রাত আর ঘুম হয়নি, সারা রাত এত কান্না করছে। মা এখন আর আমার সাথে কান্না করতে করতে চোখ মুখ সব ফুলে গেল। মা পরের দিন সকালবেলা মা জিজ্ঞেস করলো যে কী হয়েছে তোমার, তুমি কান্না করছো? পরে আমি বললাম যে না, কান্না করিনি, আমি চোখ ডলতে চোখ ফুলে গেছে। কিন্তু মা তো বুঝে, তাই না? তো মাকে যতই বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু মা বুঝলো না। তো ওদিক দিয়ে ভার্সিটি পরীক্ষা প্রায় কাছাকাছি, এদিক দিয়ে আমার এই অবস্থা দেখে মা খুব হতাশা হয়ে গেল। মা ভাবলো যে হ্যাঁ, আমার মধ্যে আবার আমি হয়তো বা ওর সঙ্গে আবারও যোগাযোগ করতেছি, মানে এটা বলার ভাবার পরে মা রিস্ক নিল না। মা আমার বাবাকে সব কিছু আগে থেকে সব কিছু জানাইছে। বাবা কী করলো, ইমিডিয়েট আমার বিয়ের ব্যবস্থা করলো তার এক বন্ধুর বন্ধুর ছেলের সাথে ইমিডিয়েট ব্যবস্থা করলো। তারা ঢাকাতেই থাকে, তাদের অবস্থা খুবই ভালো, যেহেতু আমার বাবার বন্ধু সেম ক্লাসই হবে। তার সঙ্গে সেভাবে দেখা হয়নি কিংবা কখনো কথাও হয়নি, দিস ফার্স্ট টাইম সে আমাদের দেখতে আসার পরে আমাদের কথা হওয়ার পরে সে আমার ফোন নাম্বার নিছে, তার পছন্দ হয়েছে। যেদিন দেখতে আসছে সেদিনই তারা আমার এঙ্গেজমেন্ট করে ফেলছে, মানে আংটি পরায় দিয়ে গেছে। মানে আমি যে কোনো কিছু বলবো কিংবা আমার মতামতের যে কোনো প্রয়োজন আছে, এটার কোনো ভ্যালুই নেই যে হ্যাঁ আমি মতামত দিব তারপরে আমার বিয়ে হবে, এরকম কোনো ছিল না। পরে তারা এঙ্গেজমেন্ট করে চলে গেছে।
যার সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হলো সে আমার ফোন নাম্বার নিল, তা আমার সঙ্গে ফোন দিল, রাতে ফোন দিল, যেদিন আমাদের এঙ্গেজমেন্ট হলো সেদিন আমাদের রাতে ফোন দিল, তার সাথে কথা হলো অনেকটা সময়, প্রায় 1-1.5 ঘন্টা। তখন আমার মা স্পেস দিছে যে কথা বলার জন্য, কারণ তাদের পছন্দের ছেলে তো, তাই না? তো 1-1.5 ঘন্টা কথা বললাম, কিন্তু তাকে আমি আমার ফিউচার সম্পর্কে কোনো কিছুই বলি নাই। মা স্ট্রিক্টলি নিষেধ করে দিছে যে তুমি এরকম কিছুই বলবা না, কিংবা বললে তোমার বাবার ইয়ে থাকবে না, মান সম্মান থাকবে না, তো হিতে বিপরীত হবে, এগুলা মানে আমার মা খুব ইয়ে করে বলে দিছে। কারণ আমাদের মধ্যে তো সেরকম কোনো খারাপ কিছু ছিল না, আমরা জাস্ট ফোনে কথা বলা, আর কখনো হাতও ধরা হয় নাই আমাদের। তো সেখান থেকে মানে একটা সামাজিক একটা রিলেশন ছিল, কোনো খারাপ কিছু আমাদের মধ্যে হয় নাই দেখে মা বলছে যে না, তুমি এগুলো নিয়ে কোনো কিছুই তাকে বলবা না, তো এতে তোমার বাবা কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বাবার শরীর খারাপ করবে, এত কিছু দেখে আমাকে ভয় দেখাইতেছিল। তো নিজেও ভাবলাম যে যেখানে যাকে ভালোবাসি সেই যখন রাজি না, তো আমি কি করব, আমি বা কতক্ষণ তাকে টানবো, তাই না? যেখানে নিজে সব কিছু ছেড়ে দিয়ে তার জন্য রাজি ছিলাম, যে এক পায়ে রাজি ছিলাম, তার সে যেভাবে নিয়ে যায়, সে যেভাবে রাখতে চায় সেভাবেই থাকবো, সেখান থেকে যখন সে নিতেই চাচ্ছে না, সে আমাকে রাখতেই চাচ্ছে না, তাহলে আমি কার ভরসায় কার জন্য যুদ্ধ করবো, কিংবা কার জন্য আমি এত মায়ের কিংবা এত কিছু করব, তাই না? মায়ের খাওয়া, কত মায়ের খাইছি ভাইয়ের হাতে, তো এত কিছু তো দরকার নেই। তো যখন আমার যার সাথে আমার এঙ্গেজমেন্ট হলো, তার সঙ্গে আমি কথা বলছি প্রতিদিনই, প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে কথা হয়। মাকে খুব ভালো স্পেস দিচ্ছে। তো তার সাথে কথা বলতে বলতে দেখলাম যে সে মানুষটা খুবই ভালো, খুবই অমায়িক একজন মানুষ। এঙ্গেজমেন্ট হওয়ার প্রায় 1-1.5 মাসের মাথায় আমাদের খুব বড় করে ধুমধাম অনুষ্ঠান হলে 1-1.5 মাস তার সঙ্গে আমি প্রচুর কথা বলছি, দেখা করছি, প্রেম করছি। তো এই প্রেমটা অন্য রকমের এক প্রেম, মানে এই সময়টা, এই 1-1.5 মাস সময় মনে হয় যেন আমার লাইফে একটা বেস্ট একটা টাইম, যেই টাইমে ওই টাইমটা আমার মানে সেই যে এত বছরের প্রেম, সে প্রেমটা আমি ভুলে গেছি, জানেন? আমি সেই প্রেমটা ভুলে গেছি অনায়াসে। কি আমরা মেয়েরাই এরকম নাকি আমার বেলায় এরকম হয়েছে? কিন্তু আমার এই জিনিসটা ও আমাকে এত আগলায় রাখছে 1.5 মাসে, মানে আমার আগের কোনো রিলেশান যে ছিল আমি সেটা ভুলেই গেছি। তো আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর আমার একটা মেয়ে হয়েছে, আমার বিয়ের আজকে প্রায় 4 বছর চলে। তো সেখান থেকে আমি খুবই ভালো আছি, আমার একটা মেয়ে হয়েছে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তবে একটা খারাপ বিষয়, খারাপ খবর কি জানেন? আমার মা আর নাই। মানুষটা এত কিছু করলো আমার জন্য, তো আমার মা পৃথিবীতে আর নাই, আমার মা মারা গেছেন। সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন। যে মানুষটা এত কষ্ট করছে আমার সুখ দেখার জন্য, এত মানে রাত জাগা, এত কষ্ট করা, সে কলেজ লাইফে যেয়ে বসে থাকা, কলেজের বাইরে এত গরমে এত শীতের মধ্যে যেয়ে বসে থাকা, যে মানুষটা এত কষ্ট করছে আমার জন্য, সে মানুষটা আমার সুখটা দেখে যেতে পারলো না। আমি আমার মেয়েকে নিয়ে কতটা খুশি আছি সে দেখে যেতে পারলো না। তো কি বলার আছে আর এখানে, মানে মায়ের জন্য এখন বাবা আছে, আলহামদুলিল্লাহ বাবা আছে, বাবাও অসুস্থ, বাবা মায়ের জন্য প্রচুর কান্না করে। সেখান থেকে মাকে খুব মিস করি, মানে ওই সময়টুকু যদি নষ্ট না করতাম, মায়ের সাথে যদি গল্প করতাম, সেই সময়টা যদি ফিরে আসতো, হয়তো আমার মায়ের সাথে সারা রাত বসে বসে যে সময়টা আরেকটা ছেলের জন্য বসে বসে সময় নষ্ট করছি, সেই সময়টা যদি মায়ের পিছনে দিতে পারতাম, খুব আফসোস লাগে জানেন, খুব আফসোস লাগে যে মাকে যদি একটু জড়ায় ধরতে পারতাম, একবার যদি মা সামনে আসতো, মা বলে যদি ডাকতে পারতাম, তাহলে হয়তো বা জীবনটা সার্থক। আর কত সুখে আছি, এই সুখের জন্য মা তার জীবনটাকে, আমার গলাটা ভেঙে আসতেছে, মাটা জীবনটাকে তুচ্ছ করে দিয়ে চলে গেছে। মা আমার জীবনের সুখটা দেখে যাইতে পারলো না, এটা জীবনের বড় কষ্ট রয়ে গেল জীবনের মধ্যে। তো এই ছিল আপুটার গল্পটা। আপুর খুব শেষের অংশটা আমার খুব শুনে খুব ভালো লাগছে, অন্যদিকে ওনার মায়ের কথাটা শুনে আমার খুবই খারাপ লাগছে যে মানুষের জীবন আর কতটুকু, তাই না? মেয়ের জন্য উনি কত কিছুই না করলেন, সে সময়ে হায়াত ফুরিয়েই গেছে। সবাই ওনার মায়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু জানিয়ে যাবেন গল্পটা কেমন লেগেছে, এই শেষ পর্ব। আর কোনো স্টোরি এই আপুটাকে নিয়ে যদি নেই, যদি ওনার সম্পর্কে কোনো মতামত দিতে চান, কমেন্টসে দিয়ে যাবেন। আর আপুটার গল্পটা কেমন লেগেছে অবশ্যই একটু জানিয়ে যাবেন। আর আপুটা
পাশাপাশি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন গল্প পাওয়ার জন্য, নতুন নতুন স্টোরি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। কে কোথা থেকে দেখছেন আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।